আপনারা অনেকেই হয়তো ব্যান্ডিট কুইন্স সিনেমাটা দেখেছেন, কিন্তু জানেন কি পর্দার পেছনের আসল মানুষটার গল্পটা সিনেমার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর আর বিতর্কিত। চলুন আজ আমরা সেই জীবনেরই একদম ভেতরে ঢুকে দেখি। ভাবতে পারেন, একজন কম বয়সী মেয়ে ২২ জন পুরুষকে এক লাইনে দাঁড় করিয়ে একদম সামনে থেকে গুলি করে মেরে ফেলছে। না, এটা কোনো সিনেমা স্ক্রিপ্ট নয়, এটা আমাদের ভারতেই ঘটে যাওয়া এক বাস্তব হাড় হিম করা ঘটনা। ২২ সংখ্যাটা মাথায় গেঁথে রাখুন। এটা শুধু একটা নাম্বার না, এটা ছিল একটা প্রতিশোধের আগুন। কিন্তু প্রশ্নটা হলো, ঠিক কি এমন পরিস্থিতি তৈরি হতে পারে যা একজন মানুষকে ২২টা খুন করতে বাধ্য করে? এ প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু আমাদের গল্পের একেবারে গোড়ায় ফিরে যেতে হবে। দেখতে হবে কিভাবে একজন অসহায় নির্যাতিত মেয়ে হয়ে উঠল চম্বলের ত্রাস, এক কিংবদন্তি দস্যুরানী। ফুলন দেবীর জীবনের প্রথম পর্বটা ছিল শুধুই অন্ধকার আর কষ্ট দিয়ে ভরা। চলুন দেখি তার ছোটবেলাটা কেমন ছিল, যা তাকে ধীরে ধীরে ওই পরিণতির দিকে ঠেলে দিচ্ছিল। ওর জীবনটা শুরু থেকেই যেন একটা অভিশাপ ছিল। জন্মেছিল খুব গরিব এক পরিবারে, যেখানে নিচুজাত হওয়ার কারণে অত্যাচারটা ছিল রোজকার ব্যাপার। ভাবুন একবার, মাত্র ১১ বছর বয়সে তার বিয়ে দিয়ে দেওয়া হলো এমন একজনের সাথে যার বয়স তার চেয়ে অনেক অনেক বেশি। এরপর কৈশোরে তার ওপর যে কী পরিমাণ নির্যাতন হয়েছে তা কল্পনা করা কঠিন। শেষমেশ গ্রাম থেকেই তাকে বের করে দেওয়া হয়। ঠিক এই সময়েই কিন্তু তার জীবনটা নতুন আর ভয়ঙ্কর এক মোড় নেয়। মানে সমাজ, আইন কানুন কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। যখন সুবিচারের সব রাস্তা তার জন্য বন্ধ হয়ে গেল, ঠিক তখনই সে বুঝতে পারল নিজের বিচার তাকে নিজের হাতেই তুলে নিতে হবে। আর এখান থেকেই শুরু হয় তার জীবনের দ্বিতীয় পর্ব। একজন শিকার থেকে সে কিভাবে চম্বলের সেই ভয়ঙ্কর দস্যুরানী হয়ে উঠল। চলুন সেই গল্পটা শুনি। প্রথমে তো ডাকাতদের দলে টিকে থাকাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু সে শুধু টিকেই থাকল না, রাইফেল চালানো একেবারে ওস্তাদ হয়ে উঠল। আর দেখতে দেখতে তার নেতৃত্বের গুণে সে নিজেরই একটা গ্যাং তৈরি করে ফেলল। তার টার্গেট ছিল তারাই যারা একসময় তার মতো অসহায় মানুষদের উপর অত্যাচার চালাত। খুব কম সময়ের মধ্যেই ফুলন দেবীর নামটা দাবানলের মতো পুরো চম্বলে ছড়িয়ে পড়ল। নামটা শুনলেই অত্যাচারী জমিদারদের বুকের ভেতরটা কেঁপে উঠত। আর এই সব কিছুই আমাদের নিয়ে আসে গল্পের সেই চরম মুহূর্তে, সেই ঘটনায় যা পুরো দেশকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। সালটা ছিল ১৯৮১। ফুলন তার দলবল নিয়ে ফিরে এলো বেহমাই গ্রামে। হ্যাঁ, সেই গ্রামেই যেখানে তাকে চরম অপমানের শিকার হতে হয়েছিল। এরপর সে খুঁজে খুঁজে সেই ২২ জন উঁচু জাতের লোককে বের করল, যারা তার উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল। তারপর এক লাইনে দাঁড় করিয়ে নিজের হাতে তাদের ওপর প্রতিশোধ নিল। এই ঘটনার পর তো সারা দেশে রীতিমতো আলোড়ন পড়ে গেল। তাকে ধরার জন্য পুলিশ এমন তল্লাশি শুরু করল যা ভারতের ইতিহাসে খুব কমই দেখা গেছে। কিন্তু জানেন, প্রায় দু বছর ধরে সে পুলিশকে নাকানি চোবানি খাইয়ে চম্বলের দুর্গম গিরিখাতে লুকিয়েছিল। অবশেষে সে আত্মসমর্পণ, কিন্তু সেটাও নিজের শর্তে। হাজার হাজার মানুষের সামনে, মিডিয়ার ক্যামেরার সামনে সে অস্ত্র মাটিতে রাখল। মানে তার আত্মসমর্পণটাও ছিল একটা দেখার মতো ঘটনা, একটা স্টেটমেন্ট। গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, তাই না? কিন্তু না, ফুলনদেবীর জীবনে এরপর এমন একটা পর্ব আসে যা হয়তো কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। ১১ পুরো ১১টা বছর তাকে জেলে কাটাতে হয়েছে, কোনো রকম বিচার ছাড়াই। অবশেষে সরকার তার বিরুদ্ধে সব মামলা তুলে নিলে সে মুক্তি পায়। আর তারপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। যে নারী একদিন চম্বলের ডাকাতরানী হিসেবে পরিচিত ছিল, সেই নারী নির্বাচনে জিতে সোজা পৌঁছে গেল দেশের পার্লামেন্টে। মানে ডাকাত থেকে সোজা সংসদ সদস্য, ভাবা যায়? এবার তার লড়াইয়ের হাতিয়ারটা বদলে গেল। রাইফেলের জায়গায় এলো কণ্ঠস্বর। সংসদে দাঁড়িয়ে সে সেই সব দলিত, নিপীড়িত মানুষদের জন্য আওয়াজ তুলতে শুরু করল, যাদের কথা শোনার কেউ ছিল না। কিন্তু তার এই নতুন জীবনও খুব বেশি দিন টেকেনি। চলুন এবার আমরা গল্পের শেষ পর্বে যাই, যেখানে তার মর্মান্তিক পরিণতি আর তার রেখে যাওয়া কিছু কঠিন প্রশ্ন নিয়ে কথা বলবো। অতীত যেন কিছুতেই তার পিছু ছাড়ছিল না। ২০০১ সালে নয়া দিল্লিতে তার নিজের বাড়ির সামনেই তাকে গুলি করে হত্যা করা হয়। তার হিংস্র অতীতের একটা মর্মান্তিক প্রতিশোধ যেন ফিরে এলো। তাহলে শেষ পর্যন্ত আমরা তাকে কি বলবো? একজন ঠান্ডা মাথার অপরাধী, নাকি ভেঙে পড়া একটা সিস্টেমের শিকার, যে সিস্টেমের বিরুদ্ধে নিজের মতো করে রুখে দাঁড়িয়েছিল? ফুলনদেবীর জীবনটা আসলে আমাদের সামনে একটা বড় প্রশ্নচিহ্ন রেখে যায়।
ন্যায় আর অন্যায়ের ফারাকটা আসলে কোথায়?